আবারও পেছালো বেগম জিয়ার লন্ডন যাত্রা। মেডিকেল বোর্ডের সিদ্ধান্তের পর আসবে এয়ার অ্যাম্বুলেন্স। যে কোনো সময় দেশে ফিরবেন তারেক রহমান, নির্বাচনেও দেবেন নেতৃত্ব। তারেক রহমান সাহেব আসবেন, সহসা দেশে ফিরবেন। ওনার বাড়িঘর সব প্রায় শেষের দিকে, ওনার অফিসের কাজও প্রায় শেষের দিকে। উনি যে কোনো সময় বাংলাদেশে আসবেন। আর যারা গুঞ্জন করছেন তাদেরকে গুঞ্জন করতে দেন, অসুবিধা নেই। বেগম জিয়ার সুস্থতা কামনায় কোরআন খতম, দোয়া মাহফিল। খালেদা জিয়া যেন সুস্থ হয়ে যায়, আমরা এটা কামনা করি। আমাদের এই হাফেজে কোরআনের দোয়ার ওসিলায় তাকে দ্রুত সুস্থতা নিয়ামত দান করে, তাদের দোয়া আল্লাহ কবুল করবেন। এই আশা থেকে আমরা দেশনেত্রী খালেদার জন্য অনুষ্ঠানে আয়োজন করেছি। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময়ের সঙ্গে আছি আমি আলিশা ইসলাম। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। নির্বাচনের আগে গণভোট, লেভেল প্লেইং ফিল্ড সহ ৫ দাবি। সিলেটে জামায়াত সহ ৮ দলের সমাবেশে নেতাকর্মীর ঢল, আসতে পারে বৃহত্তর কর্মসূচি ঘোষণা। বাসায় গ্যাস লাইন লিকেজ থেকে বিস্ফোরণ, আগারগাঁওয়ে অন্তঃসত্ত্বা নারী সহ একই পরিবারের ৮ জন দগ্ধ। নারায়ণগঞ্জে পুরল আরও ৪ জন, সবার অবস্থায় আশঙ্কাজনক। দানার জমি আছেন যে বালু সব বইরা রইলো, এই বালু ফলাই দেয় না, 10 তলা 8 তলা সমানত আছে। খাল বিল দখল ভরাটে বিপদ বাড়ছে রাজধানীর। রাজুক থাকার পরও নতুন কর্তৃপক্ষ গঠনের কার্যকারিতা নিয়ে প্রশ্ন, জবাবদিহি নিশ্চিতের তাগিদ। বন্ধের পথে নয় আর্থিক প্রতিষ্ঠান, বিনিয়োগকারীদের ক্ষতিপূরণ দেওয়ার চিন্তা সরকারের। নীতি বহির্ভূত সিদ্ধান্তে বাড়বে করের বোঝা, দায় মুক্তি না দেওয়ার তাগিদ। এবং হঠাৎ জাহাজ আমদানির ধুম, 2 মাসে 2,500 কোটি টাকায় 5টি ক্রয়, প্রক্রিয়াধীন আরও 5টি। শুল্ক প্রত্যাহারে প্রতিটিতে সাশ্রয় 40 থেকে 50 কোটি টাকা। আবারও পেছালো বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার লন্ডন যাত্রা। মেডিকেল বোর্ডের সিদ্ধান্তের পর যুক্তরাজ্যে নেয়ার জন্য আসবে এয়ার অ্যাম্বুলেন্স। এদিকে এন্ডোস্কোপির পর চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন বিএনপি চেয়ারপারসন। দীর্ঘদিন ধরে লিভার, কিডনি, ফুসফুসের সংক্রমণ সহ নানা জটিলতায় ভুগছেন বেগম খালেদা জিয়া। হঠাৎই শারীরিক অবস্থার অবনতি হলে 23 নভেম্বর ভর্তি করা হয় এভারকেয়ার হাসপাতালে। এরপর 14 দিন ধরে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে বিএনপি চেয়ারপারসন। এন্ডোস্কোপির পর পাকস্থলীতে রক্তক্ষরণ বন্ধ হলেও অপরিবর্তিত শারীরিক অবস্থা। কাতার সরকারের ব্যবস্থাপনায় জার্মানির এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডনে নেয়ার চিন্তা বিএনপির। দলীয় সূত্রে জানা গেছে, সবকিছুই নির্ভর করছে বেগম জিয়ার শারীরিক পরিস্থিতির উপর। মেডিকেল বোর্ডের সিদ্ধান্তর পর জানা যাবে কবে কখন আসবে এয়ার অ্যাম্বুলেন্স, কবে নেওয়া হবে বিদেশে। শুক্রবার লন্ডন থেকে ফিরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এভারকেয়ারে ছুটে যান তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান। শাশুড়ির শারীরিক অবস্থার খোঁজ নেন। চলতি বছরের জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত লন্ডনে চিকিৎসা শেষে দেশে ফেরেন বেগম জিয়া। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে কোনো সময় দেশে ফিরবেন এবং নির্বাচনে নেতৃত্ব দেবেন বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বাসা ও কার্যালয় সহ সব প্রস্তুতি প্রায় শেষ বলেও জানিয়েছেন তিনি। রাজধানীর একটি হোটেলে তিনি আরও বলেন, তারেক রহমানের দেশে না আসা নিয়ে অকারণে গুঞ্জন ছড়াচ্ছে কেউ কেউ। আর আমরা জানি তারেক রহমান সাহেব আসবেন, সহসা দেশে ফিরবেন। ওনার বাড়িঘর সব প্রায় শেষের দিকে, ওনার অফিসের কাজও প্রায় শেষের দিকে, এবং ওনার বাংলাদেশে যে পরিকল্পনা আছে সবগুলো ভালোভাবে এগুলো পরিকল্পনাগুলো সব দলের পক্ষ থেকে, ওনার পক্ষ থেকে আমরা শেষ করে ফেলেছি। সুতরাং উনি যে কোনো সময় বাংলাদেশে আসবেন। আর যারা গুঞ্জন করছেন তাদেরকে গুঞ্জন করতে দেন, অসুবিধা নেই। গুঞ্জনেরও তো কিছু লোক লাগে বাংলাদেশে। এই মুহূর্তে এভারকেয়ার হাসপাতালের সামনে আছেন রিপোর্টার সানবীর রূপল। সরাসরি যাচ্ছি তার কাছে। রূপল, এখনও অপরিবর্তিতই আছে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা, এবং নতুন করে দলের পক্ষ থেকে বা মেডিকেল বোর্ডের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনো তথ্য আমাদেরকে জানানো হয়নি আজকে। তবে
গতকালকে তার পাকস্থলীর রক্তক্ষরণ থেমেছে, সেটি একমাত্র স্বস্তির বিষয়। আর বাকি এয়ার অ্যাম্বুলেন্সের কথা যেটি আসছে সেটি বারবারই সময় পরিবর্তন করা হচ্ছে, বা 7 তারিখের জায়গায় 9 তারিখ বা 10 তারিখে আসার কথা বলা হচ্ছে। অন্যদিকে আগামীকালকেই আসতে পারে একটি এয়ার অ্যাম্বুলেন্স, এরকম একটি কথাও আমরা বিভিন্ন সূত্র থেকে শুনতে পাচ্ছি। তবে এয়ার অ্যাম্বুলেন্স কখন আসবে সেটির চেয়ে বড় বিষয় হয়ে দাঁড়িয়েছে বেগম জিয়াকে সেই সময় মেডিকেল বোর্ড যদি সিদ্ধান্ত দেয় যে বিদেশে নেওয়ার মতো শারীরিক অবস্থা আছে, তবেই তিনি দেশের বাইরে লন্ডনে চিকিৎসা নিতে যেতে পারবেন। এবং এরকম একটি উদ্বেগ উৎকণ্ঠার মধ্য থেকে সারা দেশবাসী অপেক্ষা করছেন, তার পরিবারের মানুষজন অপেক্ষা করছেন। ডক্টর জোবাইদুর রহমানের কিছুক্ষণ পরে বিকেল অথবা সন্ধ্যা নাগাদ এবারকার হাসপাতালে আসার কথা রয়েছে। গতকালকেও তিনি লন্ডন থেকে নেমে 2 দফা এই হাসপাতালে পরিদর্শন করেছেন এবং পর্যবেক্ষণ করেছেন বেগম জিয়ার শারীরিক অবস্থা। তিনি তার পুত্রবধূ ছাড়াও এই তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের একজন সদস্যও বটে। এবং সেই বিষয়টি আজকেও একটি মেডিকেল বোর্ড তারা রাতে একটি বৈঠক করার কথা রয়েছে এবং সেখানে একটি আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত চিন্তা করার কথা আছে যে তিনি শারীরিক অবস্থা উন্নতি হলে বা একটি স্বাভাবিক অবস্থায় যাওয়ার মতো অবস্থা তৈরি হলে তাহলে তারা সিদ্ধান্ত নেবেন যে কখন কোথায় কিভাবে করে যেতে পারবেন সেই বিষয়টি। তো আরেকটি বিষয় জানিয়ে রাখি, সেটি হচ্ছে গিয়ে এর মধ্যে বিভিন্ন জায়গায় নির্বাচন এবং তারেক রহমানের দেশে ফেরা নিয়ে একটা সংশয় তৈরি হয়েছে। তবে সেই ধোঁয়াশাও আজকে কিছুক্ষণ আগে স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী তিনি এক বক্তব্যে বলেছেন যে সহসাই ফিরছে তারেক রহমান এবং তিনি আগামী নির্বাচনের নেতৃত্ব দেবেন এবং ফেব্রুয়ারিতেই নির্বাচনের প্রস্তুতি নিয়েই এগুচ্ছে বিএনপি। এবং সব কিছু মিলিয়ে নতুন করে কি ঘটতে যাচ্ছে সেটি হয়তো সময় বলে দেবে। তবে এখনো পর্যন্ত এই ছিল এবারকার হাসপাতালের সামনে থেকে সবশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম এবারকার হাসপাতালের সামনে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় আজও দোয়া মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। এরই অংশ হিসেবে রাজশাহীর পুঠিয়ায় একসঙ্গে 3 শতাধিক শিশু হাফেজ 100 বার পবিত্র কোরআন খতম দিচ্ছেন। কোরআন খতম শেষে বিশেষ মোনাজাত। সারি বেঁধে বসে আছেন শত শত শিশু হাফেজ। একাগ্র চিত্রে পড়ছে পবিত্র কোরআনের আয়াত। নিষ্পাপ কণ্ঠে একটাই প্রার্থনা, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা। শনিবার সকাল 9টা থেকে রাজশাহীর পুঠিয়া শহরে এই আয়োজন শুরু হয়। 100 বার কোরআন খতমের এই আয়োজনে অংশ নিয়েছে উপজেলার 25টি হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার 3 শতাধিক শিশু হাফেজ। বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে কোরআন তেলাওয়াত। খালেদা জিয়া যেন সুস্থ হয়ে যায়, আমরা এটা কামনা করি। দোয়া করি যেন আমাদের বিএনপি নেত্রী খালেদা যেন দ্রুত সুস্থ হয়ে যায়। আমাদের এই হাফেজে কোরআনের দোয়ার ওসিলায় তাকে দ্রুত সুস্থতা নিয়ামত দান করে, আমরা এটাই নিয়ে আমরা আজকে আমাদের আয়োজন। শিশুদের আল্লাহ পছন্দ করে, তারা নিষ্পাপ, তাদের দোয়া আল্লাহ কবুল করবেন এই আশা থেকে আমরা দেশনেত্রী বেগম খালেদার জন্য অনুষ্ঠানে আয়োজন করেছি। আমরা বেগম জিয়ার রোগ মুক্তি কামনায় প্রতিদিনই দেশের বিভিন্ন স্থানে বিএনপি নেতাকর্মীরা দোয়া ও বিশেষ প্রার্থনার আয়োজন করছেন। মওদুদ রানা, সময় সংবাদ, রাজশাহী। নির্বাচনের আগে গণভোট ও লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত সহ 5 দাবিতে সিলেটে চলছে জামায়াত সহ 8টি রাজনৈতিক দলের সমাবেশ। সপ্তাহব্যাপী কর্মসূচির শেষ দিনে সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে জড়ো হয়েছেন 4 জেলার হাজারো নেতাকর্মী। সমাবেশ থেকে আসতে পারে বৃহত্তর কর্মসূচি ঘোষণা। শনিবার দুপুর 12টায় সমাবেশ শুরুর কথা থাকলেও সকাল থেকেই সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে আসতে শুরু করেন জামায়াত, ইসলামী আন্দোলন সহ 8 দলের নেতাকর্মীরা। অনেকে উপস্থিত হন ভোরেই। হাতে ছিল প্লাকার্ড, ব্যানার সহ দলীয় প্রতীক।
সমাবেশের শুরুতে জাতীয় নির্বাচনের আগে গণভোট ও লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত সহ 5 দফা দাবি তুলে ধরেন স্থানীয় নেতারা। নেতাকর্মীরা জানান, সুষ্ঠু নির্বাচনের স্বার্থে প্রশাসনকে উদ্যোগী হতে হবে এখন থেকেই। এই সমাবেশের প্রধান দাবি হচ্ছে আমরা জুলাই সনদের ভিত্তি এবং 2 নম্বর দাবি হচ্ছে গণভোট নির্বাচনের পূর্বে যাতে বাস্তবায়ন হয়। সারা বাংলাদেশে যে অবস্থা শুরু হয়েছে নির্বাচন আগেই, আমার মনে হয় যদি লেভেল প্লেইং যদি না হয় তাহলে কতটুকু ফেয়ার নির্বাচন হবে। এ সময় বিগত সরকারের আমলে নানা অপরাধে জড়িতদের বিচার দাবি করেন নেতাকর্মীরা। নিষেধাজ্ঞার দাবি তোলেন ফ্যাসিবাদের সহায়তাকারী রাজনৈতিক দলগুলোর উপরেও। যে সমস্ত মা বোনদের বুক খালি হয়েছে, যে সমস্ত ভাইরা পঙ্গু হয়েছে, আমরা সরকারের কাছে আবেদন জানাচ্ছি যত দ্রুত সম্ভব এই সমস্ত খুনিদের এবং তাদের সহযোগীদের আইনের আওতায় যেন নিয়ে আসা হয়। জাতীয় সংসদ নির্বাচনের পূর্বেই গণভোট আয়োজনের আমাদের দাবি। আশা করছি যে আজকের সিলেটের এই ঐতিহাসিক জনসভা, যেটিতে লক্ষ লক্ষ লোকের সমাবেশ হবে, ইনশাআল্লাহ জাতীয় নেতৃবৃন্দ এই দাবির পক্ষে কথা বলবেন এবং একই সাথে পরবর্তী কর্মসূচিরও একটি ইশারা ইনশাআল্লাহ দেবেন। গত 30 নভেম্বর থেকে শুরু হওয়া ধারাবাহিক বিভাগীয় সমাবেশের শেষ দিনে দলগুলোর শীর্ষ নেতারা বৃহত্তর কর্মসূচি ঘোষণা করবে বলেও মন্তব্য করেন নেতাকর্মীরা। শফিক মুন্সি, সময় সংবাদ, সিলেট। এই মুহূর্তে সিলেটের সমাবেশ স্থলে আছেন সহকর্মী শফিক মুন্সি, সরাসরি যাচ্ছি তার কাছে। বেলা 12টায় আনুষ্ঠানিকভাবে আজ এই সিলেট বিভাগীয় সমাবেশের আয়োজক মূলত 8টি দল, তাদের এই কর্মসূচি শুরু হয়েছে এবং বেলা 12টায় প্রথমে স্থানীয় পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দরা তাদের বক্তব্য শেষ করার পর দুপুরে জোহরের নামাজের অনুষ্ঠিত হওয়ার শেষে এখন কিন্তু এই যে 8 দলের, বিশেষ করে বাংলাদেশ জামাতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস, জাকপা, বাংলাদেশ খেলাফত মজলিস সহ অন্যান্য যে 8টি রাজনৈতিক দল, সে 8টি রাজনৈতিক দল শীর্ষ এবং কেন্দ্রীয় পর্যায়ের নেতৃবৃন্দরা বক্তব্য শুরু করেছে বেলা 2টা থেকে এবং তারা যে বিষয়টি তাদের জোর দাবি তুলে ধরছে সেটি হচ্ছে যে গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা সেটি রাষ্ট্র কাঠামোতে ধারণ করার জন্য অতি দ্রুত আগামী জাতীয় নির্বাচনের আগে গণভোটের প্রত্যাশা তাদের, এটি তাদের প্রধান এবং প্রথম দাবি। অন্যদিকে তারা আগামী জাতীয় নির্বাচন যেন সুষ্ঠুভাবে সম্পন্ন করা যায় এবং একই সাথে একটি সুন্দর গণতান্ত্রিক অগ্রযাত্রায় বাংলাদেশ আবার পুনরায় ফিরে আসে, এজন্য লেভেল প্লেইং ফিল্ড অর্থাৎ প্রতিটি রাজনৈতিক দলের জন্য সমান সুযোগ দেওয়ার দাবি জানিয়েছে বর্তমান সরকার এবং নির্বাচন কমিশনের কাছে। অন্যদিকে তারা যে বিষয়টি বলছেন যে বিগত দিনে যারা নানা প্রকার গণহত্যা এবং অপরাধের সাথে জড়িত ছিল তাদেরকে বিচার করতে হবে এবং আমরা জানি যে এই 5 দফা দাবিতে কিন্তু গত 30 নভেম্বর থেকে কিন্তু এই আগ করে আসছিল এবং তারই ধারাবাহিকতায় আজকে সিলেটে যে কর্মসূচি পালন হচ্ছে সিলেটের আলিয়া মাঠ মাদ্রাসায়, সেখানে কিন্তু আলিয়া মাদ্রাসা মাঠে সেই জায়গাটাতে কিন্তু একদম কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে এই সিলেট 4 জেলার নেতৃবৃন্দের আগমনে এবং তারা যে বিষয়টি বলছে যে বেলা 3টার দিকে এই দলগুলোর শীর্ষ নেতারা এবং আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি জামায়াত শফিকুর রহমান তিনি উঠবেন মঞ্চে এবং তিনি পরবর্তী কর্মসূচি ঘোষণা করবেন। তো এই ছিল আমার কাছে সিলেট থেকে 8 দলের কর্মসূচির সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম সিলেটে। এবার নির্বাচনে জনগণই ভোটের পাহারা দেবে বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। দুপুরে কক্সবাজারের চকরিয়ায় পথসভায় তিনি বলেন, গণতন্ত্রের মুখোশে শেখ হাসিনা এক দলীয় শাসন ব্যবস্থা কায়েম করেছিলেন। ফ্যাসিবাদের কবলে পড়ে জনগণ হারিয়েছে ভোটাধিকার। এবার সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে দেশে প্রকৃত গণতান্ত্রিক ব্যবস্থা ফিরবে বলে আশাবাদ জানান সালাউদ্দিন আহমদ। বলেন, এবার হবে সারা বিশ্বের স্বীকৃত ও প্রশংসিত নির্বাচন। এই নির্বাচন হবে সারা বিশ্বের মধ্যে স্বীকৃত এবং প্রশংসিত একটি নির্বাচন। এই নির্বাচন জনগণই তার নিজের ভোটের পাহারা দিবে, আর কাউকে লাগবে না। শেখ হাসিনা বাংলাদেশের অস্তিত্বে কখনো বিশ্বাস করেনি, মনে প্রাণে কখনো তিনি বাংলাদেশে অবস্থানই করেনি, বাংলাদেশের মানুষের কখনো সেবা করেনি। তারা শুধু সেবা দাস হিসাবে এবং
একটি পার্শ্ববর্তী দেশের সেবাদাস হিসেবে বাংলাদেশে তারা ক্ষমতায় অধিষ্ঠিত ছিল এই দেশের সম্পদ পাচার করার জন্য, এই দেশকে গণতন্ত্রে পরিণত করার জন্য। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে অন্তর্বর্তী সরকার দায়িত্ব হস্তান্তর করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। সকালে রংপুরে এক মতবিনিময় সভায় নির্বাচনে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সতর্ক থাকার পরামর্শ দেন উপদেষ্টা। কিন্তু সবসময় বলছেন যে এটা একটা আদর্শ নির্বাচন হতে হবে যেটা থেকে কারো কোনো কমপ্লেন থাকবে না, এবং সেক্ষেত্রে আইন শৃঙ্খলাটা খুব গুরুত্বপূর্ণ। কারণ যেই ক্যান্ডিডেটের হারার সম্ভাবনা তিনি কিন্তু সবসময় গন্ডগোল সৃষ্টি করার চেষ্টা করতে পারেন, এটা মনে রাখতে হবে। সেটা মনে রেখেই আমি আশা করি যে যথেষ্ট ব্যবস্থা নেওয়া হবে। এই নিয়ে তো চিফ ইলেকশন কমিশনারও মিটিং করছেন এবং স্ট্র্যাটেজি নির্ধারণ হচ্ছে। হোম মিনিস্ট্রির যে অ্যাডভাইজার আছেন আমার বন্ধু, উনিও পরিকল্পনা করছেন। আমি আশা করি যে আমরা সবাই আশা করি যে একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নতুন সরকার গঠিত হবে এবং আমরা আমাদের দায়িত্ব তাদেরকে বুঝিয়ে দিয়ে চলে যেতে পারবো। গ্যাস লাইনের লিকেজ থেকে আগুন ও বিস্ফোরণ। রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় শিশু, অন্তঃসত্ত্বা সহ একই পরিবারের 8 জন দগ্ধ হয়েছেন। এর মধ্যে আশঙ্কাজনক 4 জন ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে চিকিৎসাধীন। এদিকে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে গ্যাসের চুলা থেকে বিস্ফোরণে একই পরিবারের 4 জন দগ্ধ হয়েছেন। তাদের জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। ভোরের নিস্তব্ধতা ভেঙে হঠাৎ বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে চারপাশ। গ্যাস লাইনের পাইপ ফেটে জমে থাকা গ্যাসে মুহূর্তেই ছড়িয়ে পড়ে আগুন। দগ্ধ হন শিশু, অন্তঃসত্ত্বা নারী সহ একই পরিবারের 8 জন। আগারগাঁওয়ের শেরেবাংলা নগর এলাকায় টিনশেড ভবনের একটি বাসায় শনিবার ভোরে ঘটে এমন মর্মান্তিক দুর্ঘটনা। বিস্ফোরণে টিনের চাল উড়ে গেছে, পুড়ে গেছে ঘরের আসবাবপত্র, জামাকাপড়। স্থানীয়দের অভিযোগ, সরকারি কলোনির কর্মকর্তা কর্মচারীরা অবৈধভাবে এসব টিনশেড বাসা নির্মাণ করেন। গ্যাস সংযোগও দেওয়া হয় অবৈধ উপায়ে। পাশের মধ্যে চিকটা শুরু হয়, ওই সময় দেখি আগুন দাও দাও করে জ্বলতেছে। কিছু লোকের গায়ে আগুন লাগানো, পুরা তারা বাইরে যাইতেছে দৌড়ে। এই জায়গাতে সবাইকে ঢাকা মেডিকেলে নিয়ে গেছে। পাইপগুলো সব পুরন, যে কোনো সময় এক জায়গায় লিক হয়। লিক হলে আমরা বারবার বলি, তারা কোনো কাজ করে না। শেরেবাংলা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানায় পুলিশ। লাইনের ওখানে ওরা দেখবে, আর এরা তো আপনার বিস্ফোরণ হয়ে গেছে, ওরা চিকিৎসা হয়ে আসুক, আর আমাদের তারপরে যদি কোনো কমপ্লেন থাকে আমরা তদন্ত করবো ইনশাল্লাহ। বিস্ফোরণের পর দগ্ধদের উদ্ধার করে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে পাঠানো হয়। 4 জনের অবস্থা আশঙ্কাজনক, তারা হাসপাতালে চিকিৎসাধীন। বাকি 4 জনকে চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়। এদিকে নারায়ণগঞ্জের সোনারগাঁও এলাকারও একটি বাসায় গ্যাসের চুলা থেকে বিস্ফোরণে একই পরিবারের 4 জন দগ্ধ হয়েছেন। গুরুতর অবস্থায় তাদেরকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। একই দিনে নারায়ণগঞ্জে আগুনে পুড়ে গেছে একটি মার্কেটের 30টি দোকান। ভোরে নগরীর নতুন পালপাড়া এলাকার সমীরকর মার্কেটে আগুন লাগে। 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এই ঘটনায় কেউ হতাহত হয়নি। আবু সাইদ নিশান, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটের সামনে আছেন সহকর্মী হায়দার আলী এবং আগারগাঁওয়ে ঘটনাস্থলে আছেন আবু সাইদ নিশান। সরাসরি প্রথমে যাচ্ছি হায়দারের কাছে। হায়দার, দুর্ঘটনায় 8 জন রোগীর মধ্যে 4 জন রোগীকে ভর্তি রেখেছে চিকিৎসকরা। তারা এই মুহূর্তেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের যে পুরাতন বার্ন ইউনিট, এখানকার অবজারভেশন রয়েছে। আমরা কিছুক্ষণ আগে এখানকার চিকিৎসকদের সাথে কথা বলছিলাম। তারা বলছিলেন যে 8 জনের মধ্যে 4 জনকে তারা ভর্তি রেখেছেন। তাদের একজনের আব্দুল জলিল নামে, যে তার শরীরে 12% দগ্ধ হয়েছে এবং তিনি ভর্তি আছেন, এবং তার স্ত্রী আরনেজা বেগম, তার শরীরে 10%, এবং তাদের পুত্রবধূ মনিরা তার শরীরে 8% নিয়ে এখানে ভর্তি রয়েছেন। এবং এই ঘটনায় তাদের পাশের বাসার ভাড়াটিয়া ফিরোজুল আলম, তার শরীরে 21% দগ্ধ, তিনিও এখানে ভর্তি রয়েছেন। চিকিৎসকরা বলছিলেন যে এই 3 জনের অবস্থায় গুরুতর, তাদের হাত পা সহ শরীরে বেশ কিছু অংশ পুড়ে গেছে। এজন্য তারা এখন পর্যন্ত ভর্তি রেখেছে, পরবর্তীতে তার বিষয়ে সিদ্ধান্ত নেবে। এছাড়া এই ঘটনায় যে বাকি 4 জন, তাদেরকে এখান থেকে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে। তাদেরকে আগারগাঁও এসে বাসায় নিয়ে যাওয়া হয়েছে। আমরা কথা বলছিলাম এখানকার যে এই দম্পতিটির যে ছেলের বউ মনিরা, তার সাথে। তিনি বলছিলেন যে এই টিনশেড বাসাটিতে গত এই মাসখানেক ধরেই তারা গ্যাস লিকেজের গন্ধ পাচ্ছিল, এবং এই গন্ধের বিষয়টি যখন তারা বাড়িওয়ালাকে জানান, তখন তারা কোনো কর্ণপাত করেনি। এর পরবর্তীতেও সেই একই অবস্থায় তাদের রান্নাবাড়া চলছিল। তো এই ঘটনার এই সবশেষ
তথ্য ছিল এই ঢাকা মেডিকেল থেকে, এবং এই ঘটনাস্থলে রয়েছে আমাদের সহকর্মী আবু সাইদ নিশান। সেখানকার তথ্য জানবো আমরা তার কাছ থেকে। আগারগাঁয়ের গ্যাস লিকেজের ঘটনায় যে 8 জন দগ্ধ হয়েছে তার মধ্যে 4 জন চিকিৎসা নিয়ে এই মুহূর্তে পাশের একটি বাসায় এসেছেন বলে আমরা জানতে পেরেছি, এবং আমরা দেখতে পাচ্ছি যে 4 জন তাদেরকে প্লাস্টিক সার্জারি করে প্রাথমিক যে চিকিৎসা সেটি দিয়ে তাদেরকে পাঠিয়ে দেওয়া হয়েছে, এবং সেই 4 জনের মধ্যে 2টি শিশু এবং 2 জন তাদের যে সদস্য তারা কিন্তু এখন এই বাসায়, পাশের একটি বাসায় কিন্তু তারা এখন অবস্থান নিচ্ছেন এবং তারা কিন্তু আছেন এখানে। এবং আমরা শুরুতে যেটা জানতে পেরেছিলাম যে তাদের সাথে কথা বলে তাদের একই পরিবারের 8 জন এই ঘটনা আসলে দগ্ধ হয়েছেন, এবং এই ঘটনার দগ্ধের পরিপ্রেক্ষিতে আমরা যেটা জানতে পেরেছি যে বাসাটি রয়েছে সেটা হলো সরকারি কর্মকর্তা কর্মচারীরা তারা অবৈধভাবে কিন্তু এই বাসাটা তারা নির্মাণ করেছেন, এবং যে গ্যাস সংযোগটি রয়েছে সেটিও কিন্তু অবৈধভাবেই আসলে নেওয়া হয়েছে বলে আমরা স্থানীয়ভাবে জানতে পেরেছি। এবং এই অবৈধ সংযোগ এবং এই ঘোষণার কারণে কিন্তু তারা যে অভিযোগটা করেছেন তারা কয়েক দফায় কিন্তু অভিযোগ করেছেন যে এখান থেকে যে গ্যাস লিকেজের ঘটনায় সেই অভিযোগের প্রেক্ষিতে কিন্তু তারা কোনো সুরাহা পাননি, এবং পরবর্তীতে 1.5 মাস অভিযোগের পর এই বিস্ফোরণের ঘটনাটি কিন্তু ঘটে থাকে। এবং এই ছিল আগারগাঁ থেকে আমার কাছে সর্বশেষ সংবাদ। সরাসরি যুক্ত ছিলাম ঢাকা মেডিকেল ও আগারগাঁওয়ে। গাজীপুরে ছিনতাইকারীর ধারালো অস্ত্রের আঘাতে প্রাণ গেল বাসের অপেক্ষায় থাকা এক যাত্রীর। ছিনতাইয়ে বাধা দেয়ায় খুন হন ট্রান্সমিটার কারখানার কর্মী সিদ্দিকুর রহমান। হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছে নিহতের পরিবার, আর জড়িতদের আইনের আওতায় আনার আশ্বাস দিয়েছে পুলিশ। ছিলেন বিআরটিএ প্রকল্পের উড়াল সেতুর ওপর বাসের অপেক্ষায়। এ সময় তার কাছে থাকা নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়ার চেষ্টা করে কয়েকজন ছিনতাইকারী। বাধা দিলে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করলে ঘটনাস্থলেই ঢলে পড়েন মৃত্যুর কোলে। খবর পেয়ে ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে পুলিশ। এ সময় একের পর এক ছিনতাইয়ের ঘটনায় ক্ষোভ জানান স্থানীয়রা। 6:30 বাজে আমার বাবা গেছে, ওনারা পুলিশ বলতেছে যে 6:30 বাজে এখানে কি করে, 6:30 বাজে মানুষ কেন যায়? তাহলে আপনারা কেন এত বড় থানা রাখছেন যে একটা মানুষের সিকিউরিটি দিতে পারেন না 24 ঘন্টা? পোস্টমর্টেম করতে দিতে হবে। পোস্টমর্টেম করলে নাকি একটা ডকুমেন্টারি, এর বেসিসে নাকি তারা ক্রিমিনাল ধরবে, এবং একটা ছিনতাইকারীর সাথে নাকি তারা অনেকগুলো ধরবে। কয়টা ধরছে? পশ্চিম থানা থেকে একজন বলতেছে যে 6:30 বাজে উনি এখানে কি করে। বললাম তাহলে এটার কোনো সমাধান নাই? হ্যাঁ আছে তো, টহল দিতেছি, এখানে টহল হইলে ওইখানে ধরবে। তাহলে এখানে টহল হলে ওইখানে ধরবে কেন? আপনি ওইভাবেই সিকিউরিটি সাজান, ওটা পারতেছেন না কেন? ওইসব রঙের আলাপ আসলে এইভাবে চলে না। এদিকে ছিনতাই ও হত্যার ঘটনায় টঙ্গী পূর্ব থানায় মামলা করেছে নিহতের পরিবার। জড়িতদের আইনের আওতায় আনার আশ্বাস পুলিশের। আমরা গ্রেপ্তার করি, আদালতের সুপর্দ করি। আমরা এমনও ছিনতাইকারী পেয়েছি একজনেরই আমরা 3-4 পর্যন্ত গ্রেপ্তার করেছি। কনভিকশনের বিষয়টা তো আমাদের নয়, আমরা বিজ্ঞ আদালতের সুপর্দ করি এবং প্রতিনিয়ত ছিনতাই গ্রেপ্তার করতেছি। নিহত সিদ্দিকুর রহমান কেরানীগঞ্জের একটি বিদ্যুৎ ট্রান্সমিটার তৈরির কারখানায় চাকরি করতেন। সময় সংবাদ, গাজীপুর। খাল দখল, বিল ভরাট আর গায়ে গায়ে বহুতল ভবন নির্মাণ চলছে প্রকাশ্যে। সম্পূর্ণ আইন বিরোধী হলেও ঢাকায় এই অনিয়মই যেন নিয়ম হয়ে দাঁড়িয়েছে। এমন বাস্তবতায় রাজুক থাকার পরও নতুন কর্তৃপক্ষ গঠনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। কিন্তু বর্তমান আইনে যেখানে মানা হচ্ছে না, সেখানে নতুন কর্তৃপক্ষ কি পরিস্থিতি বদলাতে পারবে? কতটা কাজে আসবে নতুন আইন? এ অবস্থায় নিয়ন্ত্রক সংস্থার জবাবদিহি নিশ্চিতের তাগিদ দিচ্ছেন বিশেষজ্ঞরা। দেখব আলামিন তুষারের প্রতিবেদন। রাজধানীর খিলগাঁওয়ের বাসিন্দা 100 বছর ছই ছই নবী হোসেন একসময়ে যে জমিতে ফসল ফলিয়েছেন সেখানে গেল দশকে দাঁড়িয়ে গেছে একের পর এক বহুতল ভবন। বলছিলেন বালু দিয়ে ভরাট করে জলাভূমিতে নির্মিত এসব ভবন কতটা ঝুঁকিপূর্ণ। ভূমিকম্প দাঁড়া দিলে মন থরথরে কাঁপে ভাঙে পড়ে যায়। দানার জমি আছেন, মেশিন লাগাইয়া ডেজার লাগাইয়া একটা সব বোঝা লইছে। জলাধার সংরক্ষণ অথবা ভবন নির্মাণের সব আইনেই খাল, বিল কিংবা ডোবায় ভবন তৈরি অবৈধ। সারা বিশ্বেই জলাভূমিতে বালু ফেলে ভবন নির্মাণে আছে সুনির্দিষ্ট বিধি, তবে বাংলাদেশে এর ব্যত্যয় রোজকার চিত্র। যতই আপনি এখানে ইঞ্জিনিয়ারিং করেন, সেখানে কিন্তু একটা বড় ঝুঁকি থেকে যায়। ভূমিকম্পের সময় ভূমিকম্পের মাত্রা এবং তীব্রতা শুধুমাত্র জলাভূমিতে ভবন হওয়ার কারণে তার তীব্রতা বেশি। এর বাইরেও একই দেয়ালে পাশাপাশি দাঁড়িয়ে পড়া ভবনও হয়তো কেবল এ শহরেই চোখে পড়ে। এসব ঠেকাতে লোকবল সংকটের কথা বলে অসহায়ত্ব প্রকাশ করা রাজুকি আবার সরকারি আবাসন প্রকল্প নির্মাণে ব্যাপক আগ্রহী। দেশের আইন অনুযায়ী 5 তলার উপরে যে কোনো দুটি ভবনের পাশাপাশি কম করে 2.5 থেকে 3 মিটারের ফাঁকা জায়গা রাখার কথা।
তবে নতুন করে তৈরি হওয়া এসব ভবনের কোনোটি সেই নিয়ম মানে না। এমন পরিস্থিতিতে নতুন রাজুক অধ্যাদেশের খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে সরকার, যেখানে স্থাপনা ও নির্মাণ কাজের অনুমোদনে আলাদা কর্তৃপক্ষ গঠন ও জমির পুনর্বিন্যাস থেকে শুরু করে জলাশয় ও প্রাকৃতিক জলাধার সুরক্ষার বিধান রাখা হচ্ছে। তবে প্রশ্ন, বিদ্যমান আইনের প্রয়োগে যেখানে ব্যর্থ, সেখানে নতুন কর্তৃপক্ষ আর আইন কতটা কাজে আসবে? রাজুকি তো কাজ করছে না, রাজুকি তো অকার্যকর প্রতিষ্ঠানে পরিণত হয়ে গেছে, কোনো মনিটরিং দেখতেছি না আমরা। মূলত হচ্ছে তাদের আগ্রহ এবং দুর্নীতি, এইটাকে যদি আমরা তার মূল যদি আমরা সরাতে না পারি, তাহলে যতই আইনি সংস্কার করা হোক কাজ হবে না। কেবল আইন তৈরি নয়, বরং আইন মানতে বাধ্য করতে নিয়ন্ত্রক সংস্থার সততা ও জবাবদিহিতা নিশ্চিত করার তাগিদ বিশেষজ্ঞদের। কারা বিল্ডিং কোড না মেনে ভবন বানায়, পুরো বিষয়টি আসলে তদন্ত হওয়া উচিত শ্বেতপত্রের মাধ্যমে, যার মাধ্যমে পুরো চক্রটা বেরিয়ে আসবে। মনিটরিং করেন কালকে থেকে, যেন কেউ অবৈধভাবে রাজুকের প্ল্যানের বাইরে যেন কেউ করতে না পারে। যদিও নতুন অধ্যাদেশে প্রতিষ্ঠানটির কর্মকর্তা কর্মচারীদের রাজুকের সঙ্গে সংযুক্ত চুক্তি কিংবা শেয়ারে যুক্ত থাকার নিষেধাজ্ঞা আরোপের বিষয়টিকে ইতিবাচক বলছেন সংশ্লিষ্টরা। আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা। বন্য আইন বাস্তবায়ন ও বন দখলদারদের বিরুদ্ধে সরকারের শক্ত অবস্থান রয়েছে বলে জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। গত এক বছরে ওয়াইল্ড লাইফ ক্রাইম নিয়ে কাজ করতে বন বিভাগ সবচেয়ে বেশি তৎপর ছিল বলে দাবি করেন তিনি। সকালে আগারগাঁওয়ে বন ভবনে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি। চলন বিলকে পানি সম্পদ মন্ত্রণালয়ের অধীনে নিয়ে যেসব স্থাপনার কারণে পানি কমে যাচ্ছে সেটি চিহ্নিত করে এর অপসারণ নিয়ে কাজ করা হচ্ছে বলে জানান তিনি। এ সময় জগই বিল সহ 6টি নতুন এলাকা সংরক্ষিত ঘোষণার প্রায় দ্বার প্রান্তে বন মন্ত্রণালয় চলে এসেছে বলে জানান উপদেষ্টা। বন্যপ্রাণী রক্ষার স্বেচ্ছাসেবকদের কাজকে উৎসাহিত করতে দেশের 64 জেলায় 64 জন বন্যপ্রাণী কর্মীকে স্বীকৃতি দেওয়া হবে বলে জানান তিনি। এছাড়াও জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীনে বন্যপ্রাণী ইউনিট খোলার ব্যাপারে ইতিমধ্যেই অনুমোদন দেওয়া হয়েছে বলে জানান উপদেষ্টা। চলন বিল নিয়ে পানি সম্পদ মন্ত্রণালয়ের অধীনে একটা কাজ শুরু হয়েছে, যে পানির উন্নয়ন বোর্ডের কোন কোন স্থাপনার কারণে চলন বিলের বিলগুলো মরে যাচ্ছে সেগুলো চিহ্নিত করব। আমার পর্যায় পর্যন্ত চিহ্নিত হবে, তারপরে অপসারণের কাজটা করতে হবে। বন্যপ্রাণী কয়টা মানুষ হত্যা করেছে এটার হিসাব নিলেই দেখবেন যে তাদের অসহায়ত্ব অনেক বেশি। দুপুরের সময় আরো থাকছে। জন্মসূত্রে নাগরিকত্ব চ্যালেঞ্জ মামলার শুনানিতে সম্মত যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট। ট্রাম্পের নির্বাহী আদেশ আটকে থাকায় আদালতের রায় হবে চূড়ান্ত। অনুষ্ঠিত হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2025-26 শিক্ষাবর্ষের ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা। এবার প্রতি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন 33 জন শিক্ষার্থী। প্রশ্ন নিয়ে মিশ্র প্রতিক্রিয়া শিক্ষার্থীদের কণ্ঠে। আর আদালতের নির্দেশনা অনুযায়ী পোষ্য কোটার বিষয়ে সিদ্ধান্ত নেয়ার কথা জানান উপাচার্য। উচ্চ মাধ্যমিক শেষে উচ্চশিক্ষার স্বপ্ন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশ নিতে শনিবার ক্যাম্পাসে শিক্ষার্থীর ঢল। এবার ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সহ চট্টগ্রাম, রাজশাহী, খুলনা এবং রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সহ মোট 5 বিভাগীয় শহরে অনুষ্ঠিত হয় পরীক্ষা। এই ইউনিটের 1050টি আসনের বিপরীতে আবেদন করেন 34,062 জন ভর্তি ইচ্ছুক। প্রতি আসনের জন্য প্রতিদ্বন্দ্বিতা করেন 33 জন পরীক্ষার্থী। পরীক্ষা শেষে বের হয়ে প্রশ্ন নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানান শিক্ষার্থীরা। অ্যাকাউন্টিং রিটেনও হার্ড হয়েছে, আবার এমসিকিউটাও হার্ড হয়েছে। প্রিপারেশন অনুযায়ী পরীক্ষা একটু খারাপ হয়েছে, মানে কোশ্চেনটা একটু হার্ড। ভালো লাগার পার্টের মধ্যে ইংলিশটা ভালো লাগছে, বাংলাও ঠিক ছিল। স্ট্যান্ডার্ড ছিল বলবো না, একদম সহজ ছিল, একদম কঠিন ছিল। যেহেতু আমার প্রিপারেশন অত বেশি ছিল না, তাও মোটামুটি দিয়েছি। ট্রাস্ট মি, আমি কখনো ভাবিনি এত ইজি আসবে। প্রশ্ন অনেক সহজ ছিল, খালি ইংলিশটা নিয়ে একটু টেনশনে আছে। এদিকে পরীক্ষা চলাকালে ব্যবসায় শিক্ষা অনুষদ কেন্দ্র পরিদর্শনে আসেন উপাচার্য ও প্রক্টর। পরে উপাচার্য সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, পোষ্য কোটা নিয়ে আদালত যে নির্দেশনা দেবে তার আলোকেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেবে। আমরা সবাই মেধার পক্ষে এবং এই পোষ্য কোটার বিষয়টি নিয়ে আদালতে একটি মামলা আছে। মাননীয় আদালতের যে কোনো
গাইডেন্স, নির্দেশনা এবং তার রায় শিরোধার্য। আগামী 13 ডিসেম্বর কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে, আর বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা হবে 20 ডিসেম্বর। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। শিক্ষকদের আন্দোলনে স্থগিত হওয়া মাধ্যমিকের স্থগিত বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হলো। ছুটির দিনে রাজশাহী, রংপুর সহ বিভিন্ন জেলায় নেওয়া হয় বার্ষিক পরীক্ষা। এতে স্বস্তি প্রকাশ করেছে শিক্ষার্থী ও অভিভাবকরা। ছাত্রছাত্রীদের একাডেমিক ক্ষতি পুষিয়ে নিতেই বিশেষ ব্যবস্থায় পরীক্ষার আয়োজন হবে বলে জানান শিক্ষকরা। শিক্ষকদের কর্মবিরতির কারণে স্থগিত হয় সরকারি মাধ্যমিক স্কুলের বার্ষিক পরীক্ষা। দুশ্চিন্তায় পড়ে শিক্ষার্থী ও অভিভাবকরা। অবশেষে ছুটির দিনে স্থগিত পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। শনিবার সকালে নির্ধারিত সময়ের আগে রাজশাহী, রংপুর সহ বিভিন্ন জেলার সরকারি মাধ্যমিক স্কুলে পরীক্ষায় বসেন শিক্ষার্থীরা। সুশৃঙ্খলভাবে অনুষ্ঠিত হয় ইংরেজি, বিজ্ঞান, রসায়ন, ভূগোল ও ফিনান্স পরীক্ষা। পরীক্ষার্থীদের সুবিধার কথা বিবেচনা করে এবং সময়সূচি স্বাভাবিক রাখতেই ছুটির দিনে পরীক্ষার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান শিক্ষা কর্মকর্তারা। সরকারের প্রতি আহ্বান, রাষ্ট্রের প্রতি আহ্বান, আমাদের প্রতি উদাসীনতা বা আমাদের প্রতি বিবেচনা করে যেটা দেখা হচ্ছে না, দীর্ঘদিনের দাবি থেকে বঞ্চিত হচ্ছে, এই জায়গাটা অন্ততপক্ষে সরকার যেন গুরুত্ব দিয়ে বিবেচনা করে। 3 দিন আমরা পরীক্ষা নিতে পারিনি, পরীক্ষা স্থগিত ছিল। সেই স্থগিত পরীক্ষাটা আমরা এই ছুটির দিনে নিয়ে শেষ করছি, যাতে করে বাচ্চাদের আর কোনো ক্ষতি না হয়। শিক্ষকদের আন্দোলনের কারণে রুটিন পরিবর্তন হওয়ায় কিছুটা সমস্যা হলেও অবশেষে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় স্বস্তি প্রকাশ করেন শিক্ষার্থী ও অভিভাবকরা। বাচ্চারা খুশি, বাচ্চারা প্রাণবন্ত, সমস্ত 100% উপস্থিত আছে। এদিকে বৃহস্পতিবার রাতে কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণা দেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। রোববার থেকে চলবে বার্ষিক পরীক্ষা। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। বারবার ক্ষতিপূরণ দিলেও আস্থা ফেরেনি পুঁজিবাজারে। তবুও 5 ব্যাংকের পর এবার বন্ধ হতে যাওয়া 9 ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানের সাধারণ বিনিয়োগকারীদের ক্ষতিপূরণ দেওয়ার চিন্তা করছে সরকার। এমন নীতি বহির্ভূত সিদ্ধান্তে সাধারণ মানুষের ওপর করের চাপ বাড়বে বলে মনে করেন অর্থনীতি বিশ্লেষকরা। সেলিয়া সুলতানার রিপোর্ট। 2010 সাল ছিল শেয়ার বাজারে সবচেয়ে উত্তেজনার নাম। বাজারের ঊর্ধ্বগতির পারদে তাল মেলাতে মানুষ সম্পদ বন্ধক আর গয়না বিক্রির টাকা নিয়ে আসে পুঁজিবাজারে। শেষ পর্যন্ত সর্বস্ব হারিয়ে পথে বসে অনেক বিনিয়োগকারী। তথ্য বিশ্লেষণে দেখা যায় মোট 16,894 কোটি টাকার মার্জিন ঋণ দেওয়া হয়। মোট ঘাটতি 10,500 কোটি টাকার বেশি। এমন অবস্থায় সমপরিমাণ টাকা প্রণোদনা মডেল চালু করে সরকার। একইভাবে বাজার ফেরাতে 15 বছর পর আবারও শেয়ার বাজারে 5 ব্যাংকের পর বন্ধ হতে যাওয়া ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানের সাধারণ বিনিয়োগকারীদেরও ক্ষতিপূরণ দেওয়ার কথা ভাবছে সরকার। অ্যাকাউন্টিং প্রসিডিউর অনুযায়ী এই শেয়ারগুলো জিরো হওয়ার কথা। বাংলাদেশ ব্যাংক সে কাজটাই করেছে। অনেকের কাছে, সাধারণ মানুষের কাছে এটা অমানবিক বলে বিবেচিত হতে পারে, কারণ তারা সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছে। রাষ্ট্র আবার এই বিষয়টি, সরকার এটাকে অ্যাড্রেস করেছে। একই ঘটনা এনবিএফ এর ক্ষেত্রে ঘটতে পারে। ক্ষতিপূরণের আর্থিক মূল্য যত ক্ষুদ্রই হোক, আর্থিক খাত বিশ্লেষকদের মতে এমন চর্চা শেয়ার বাজার দেখভালের দায়িত্বে থাকা নিয়ন্ত্রক প্রতিষ্ঠানগুলোর ব্যর্থতা চাপা দেয়া। যে কোনো মার্কেট ফল করার পিছনে রেগুলেটরও দায়িত্ব আছে এবং রেগুলেটর শুড বি পানিশড। শুধুমাত্র ইনভেস্টররা না, শুধুমাত্র কোম্পানি ওনাররা না, ইভেন দ্য রেগুলেটর শুড অলসো বি পানিশড। এবং ওইটা হইলে কিন্তু দেখবেন এই সমস্ত জিনিসপত্র কমে যাবে। এনবিএফআই এর অবসায়নের এই পদক্ষেপে সরকারি কোষাগার থেকে অন্তত 10 থেকে 12,000 কোটি টাকা খরচ হবে বলে ধারণা করা হচ্ছে। বিশ্লেষকদের মতে ঘাটতি বাজেটের দেশে ক্ষতিপূরণের এই অর্থ দিতে হবে কোনো খাত থেকে কাটছাঁট করে, অথবা কর থেকে, অথবা টাকা ছাপিয়ে, যার মূল্য বৃহৎ অংশের মানুষের যাপিত জীবনে নেতিবাচক প্রভাব ফেলবে। শিক্ষা যেতে পারতো, হেলথে যেতে পারতো, আপনার ডেভেলপমেন্ট বাজেটে যেতে পারতো। এটা তো এই টাকাটা তো একটা ইকোনমিতে কোনো পাপের শাস্তি সাধারণ জনগণ পাচ্ছে। নন ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানের অবসায়নের আওতায় আসছে ফার্স্ট ফাইন্যান্স, আবিবা ফাইন্যান্স, পিপলস লিজিং, ইন্টারন্যাশনাল লিজিং, বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স লিমিটেড, প্রিমিয়ার লিজিং, ফার ইস্ট ফাইন্যান্স, জিএসপি ফাইন্যান্স, প্রাইম ফাইন্যান্স। এছাড়া আরও 11টি দুর্বল প্রতিষ্ঠান চিহ্নিত করেছে বাংলাদেশ ব্যাংক। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। 40 বছর ধরে অসংখ্য খুশির মিছিলে ছিল আইডিএলসি, থাকবে আগামীতেও।
জাহাজ বা মাদার ভেসেল কেনার ধুম পড়েছে। 2 মাসে সরকারি ও বেসরকারি পর্যায়ে কেনা হয়েছে 2,500 কোটি টাকা মূল্যের 5টি জাহাজ। আরও অন্তত 5টি জাহাজ কেনার পর্যায়ে রয়েছে। মূলত সরকার 7.5% শুল্ক হার প্রত্যাহার করায় প্রতিটি জাহাজ 40 থেকে 50 কোটি টাকা কম দামে কিনছে শিল্প গ্রুপগুলো। সাক্ষাৎ টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। সমুদ্র বাণিজ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী বর্তমানে বাংলাদেশে মালিকানাধীন জাহাজের সংখ্যা 104টি। এর আগে জাহাজের সংখ্যা 99টি হলো। সাম্প্রতিক সময়ে নতুন করে 5টি জাহাজ রেজিস্ট্রেশন নেওয়ার পাশাপাশি আরও 5টি জাহাজ আবেদন জানিয়ে রেখেছে। এগুলো যুক্ত হলে আসলে আমাদের জন্য একটা তাৎপর্যপূর্ণ পরিবর্তন আসবে। আমাদের জব সেক্টর সেটা আমাদের দেশে অর্থনীতিতে যুক্ত হবে। সেপ্টেম্বর মাসে সরকার শর্ত সাপেক্ষ শুল্ক প্রত্যাহার করে নিলে পুনরায় জাহাজ কেনা শুরু হয়। রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাংলাদেশ শিপিং কর্পোরেশন 2টি জাহাজ কিনে এক্ষেত্রে লাভবান হয়েছে 100 কোটি টাকার বেশি। জাহাজ কেনার জন্য বিএসসির যে প্রণোদনা সেটা হচ্ছে, আপনারা জানেন যে কিছুদিন আগে 7.5% ট্যাক্স মওকুফ করেছে বর্তমান সরকার। এটার কারণে শুধু বেসরকারি বিভিন্ন প্রাইভেট এন্টারপ্রেনার এবং আমাদের মধ্যেও একটা জাগরণ আসছে। বাংলাদেশের অর্থনীতিতে আমদানি রপ্তানির যে বাণিজ্য টাকার অঙ্কে তার পরিমাণ বছরে 2 লাখ কোটি টাকার বেশি। আর এইসব পণ্য নিয়ে আসা যাওয়া করছে চট্টগ্রাম বন্দরে বছরে 4,200 জাহাজ, যার মধ্যে মাত্র 100 জাহাজ বাংলাদেশি মালিকানাধীন। অথচ বাংলাদেশি মালিকানাধীন জাহাজকে অগ্রাধিকার দিতে রয়েছে স্বতন্ত্র আইন। বিশ্বজুড়ে সমুদ্রগামী পণ্য পরিবহনে জাহাজ সংকট থাকায় বাড়ছে ভাড়া। এই অবস্থায় দেশীয় মালিকানাধীন জাহাজের সংখ্যা বাড়তে থাকলে ভাড়া কমে আসার সম্ভাবনা দেখছেন ব্যবসায়ীরা। মানুষের মধ্যে একটা প্রতিযোগিতা, একটা টার্গেট যে আমি এই সেক্টরে ইনভেস্ট করব, তো এটা কিন্তু আমি মনে করি এটা একটা পজিটিভ দিক। আগামী বছরের 30 জুন থেকে আবারও 7.5% হারে শুল্ক আরোপ করার কথা রয়েছে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। দেশের বাইরের খবর। জন্মসূত্রে নাগরিকত্ব চ্যালেঞ্জ করা ঐতিহাসিক মামলায় শুনানি করতে সম্মত হয়েছেন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট। ট্রাম্পের নির্বাহী আদেশ আটকে থাকায় এখন আদালতের রায় ঠিক করবে যুক্তরাষ্ট্রে জন্ম নিলে নাগরিকত্ব মিলবে কিনা। দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্টের দায়িত্ব নেয়ার প্রথম দিনেই জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের নির্বাহী আদেশে সই করেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ করলেই নাগরিকত্ব দিতে রাজি নন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সংক্রান্ত নির্বাহী আদেশে চ্যালেঞ্জ করা মামলার শুনানিতে সম্মতি দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্টের দায়িত্ব নেয়ার প্রথম দিনেই জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের নির্বাহী আদেশে সই করেন ট্রাম্প, কিন্তু সংবিধান লঙ্ঘনের অভিযোগে আদেশটি আটকে দেন বিচারিক আদালত। এখন সুপ্রিম কোর্টই নির্ধারণ করবেন যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া অভিবাসী বাবা মায়ের সন্তানরা আগের মতো সক্রিয়ভাবে নাগরিকত্ব পাবে কিনা। প্রায় 160 বছর ধরে মার্কিন সংবিধানের 14তম সংশোধনী বলছে যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণকারী সকলেই যারা এখানকার বিচার ব্যবস্থার আওতায় তারা মার্কিন নাগরিক। ব্যতিক্রম শুধু কূটনীতিক ও বিদেশি সামরিক সদস্যদের সন্তানদের জন্য। ট্রাম্পের আদেশ ছিল অনুমোদন ছাড়া অভিবাসী ও অস্থায়ী ভিসাধারীদের দেশে জন্ম নেয়া সন্তানদের নাগরিকত্ব দেয়া হবে না, কিন্তু একের পর এক ফেডারেল আদালত সিদ্ধান্তটি সংবিধানের পরিপন্থী বলে রায় দেন। 2টি সার্কিট কোর্টও আদেশ কার্যকর হওয়া ঠেকাতে স্থগিতাদেশ বহাল রাখেন। পরে ট্রাম্প আপিল করলে সুপ্রিম কোর্ট জানান স্থগিতাদেশ দেয়ার এখতিয়ার নেই বিচারিক আদালতের। এখন সরকার ও মামলার বাদী অভিবাসী বাবা মা ও তাদের নবজাতকদের মধ্যে মৌখিক শুনানির তারিখ নির্ধারণ করবেন সুপ্রিম কোর্ট। রায় যদি ট্রাম্পের অবস্থানকে সমর্থন করে তাহলে যুক্তরাষ্ট্রে জন্মসূত্রে নাগরিকত্ব শেষ হয়ে যেতে পারে, আর যদি বাদীদের পক্ষে যায় তাহলে বৈধ অবৈধ অবস্থান নির্বিশেষে জন্মসূত্রে নাগরিকত্ব বহাল থাকবে। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। খেলার খবর। ওয়াশিংটনে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো 2026 ফিফা বিশ্বকাপের ড্র। প্রথমবারের মতো 12টি গ্রুপে অংশ নিচ্ছে 48 দল। বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার গ্রুপে আছে আলজেরিয়া, অস্ট্রিয়া ও জর্ডান। ব্রাজিলের সঙ্গী মরক্কো, হাইতি ও স্কটল্যান্ড। পর্তুগাল, স্পেনের সহজ লড়াই। ফ্রান্সের গ্রুপে সেনেগাল, নরওয়ে। অনুষ্ঠানে যোগ দিয়ে ইতিহাসের সেরা বিশ্বকাপ আয়োজনের আশ্বাস দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ড্রয়ের আকর্ষণের কেন্দ্রে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। গ্রুপ জেতে পড়েছে লিওনেল মেসির দল। তাদের প্রতিপক্ষ আলজেরিয়া, অস্ট্রিয়া এবং জর্ডান।
5বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল পড়েছে সি গ্রুপে। কঠিন প্রতিপক্ষ তাদের সামনে মরক্কো, হাইতির সঙ্গে স্কটল্যান্ড। গ্রুপ পর্ব পাড়ি দেয়া জার্মানির জন্য একেবারে সহজ। প্রথমবার বিশ্বকাপ খেলার সুযোগ পাওয়া কুরাসাও তাদের প্রতিপক্ষ, আছে আইভরি কোস্ট এবং ইকুয়েডর। এফ গ্রুপে গেল বিশ্বকাপের সেমিফাইনাল খেলা নেদারল্যান্ডস তাদের সঙ্গে এশিয়ার দেশ জাপান, তিউনিসিয়া এবং চতুর্থ দেশ আসবে ইউরোপিয়ান অঞ্চল থেকে প্লে অফ খেলে। সৌদি আরব, কেপ ভার্দে, উরুগুয়েকে নিয়ে সহজ গ্রুপে স্পেন। ফ্রান্সের লড়াইটা হতে পারে কিছুটা কঠিন। আফ্রিকার দেশ সেনেগালকে একেবারে সহজভাবে নেয়ার সুযোগ নেই। আর্লিং হল্যান্ডের নরওয়ে ফিফা প্লে অফ খেলে আসা আরেক দেশ। এখন পর্যন্ত বিশ্বকাপে গ্রুপ পর্বে রোনালদোর যাত্রা সহজই বলতে হবে। তাদের প্রতিপক্ষ উজবেকিস্তান, কলম্বিয়া ও ফিফা প্লে অফ খেলা আরেক দেশ। ইংল্যান্ড আছে এল গ্রুপে, শক্ত প্রতিপক্ষ তাদের ক্রোয়েশিয়া, তাছাড়া আছে ঘানা ও পানামা। তারেক হাসান শিমুল, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। এয়ার অ্যাম্বুলেন্স ইস্যু নয়, মেডিকেল বোর্ডের ওপর নির্ভর করছে বেগম জিয়ার লন্ডন যাত্রা, জানালেন আমির খসরু। দেশে ফিরে নির্বাচনে নেতৃত্ব দেবেন তারেক রহমান। আগে গণভোট সহ 5 দাবিতে সিলেটে জামায়াত সহ 8 দলের সমাবেশ, আসতে পারে বৃহত্তর কর্মসূচি। এবার নির্বাচনে জনগণই দেবেন ভোটের পাহারা, বলছে বিএনপি। এবং বাসায় গ্যাস লাইন লিকেজ থেকে বিস্ফোরণ, আগারগাঁওয়ে অন্তঃসত্ত্বা নারী সহ একই পরিবারের 8 জন দগ্ধ, নারায়ণগঞ্জে পুরল আরও 4 জন, কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। এ ছিল দুপুরের সময়। এরপর বিকেল 3টার সময় সংবাদের সঙ্গে থাকবেন আমিরুল ইসলাম আলিফ। ধন্যবাদ আলিশা। বিকেল 3টার সময় সংবাদ নিয়ে আসছে কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।